ইসলাম রিফাত, পড়াশোনা করছি নার্সিং ও মেডিকেল কলেজ টাঙ্গাইলে, বিএসসি ফার্স্ট ইয়ার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গুণগত রসায়ন নিয়ে। এটা হচ্ছে কেমিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট একটা অধ্যায় বলা চলে। এই অধ্যায় যদি ভালো করে পড়া যায় তাহলে অন্যান্য যে অধ্যায়গুলো আছে খুব সহজেই সেগুলো বিভিন্ন ইকুয়েশনগুলো সলভ করা যায়। আজকে আমরা পড়বো হচ্ছে শক্তি স্তর নিয়ে, আহ্বায়ক নীতি নিয়ে এবং হচ্ছে সিরিজ নিয়ে এবং দ্রাব্যতা নিয়ে। এই অধ্যায়ের মূল টপিকটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা যদি আমরা পারতে পারি তাহলে অন্যান্য যে অধ্যায়গুলো আছে খুব সহজেই সলভ করা যায়। শক্তি স্তরের মধ্যে অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, সেটাকে প্রকাশ করা হচ্ছে এন দিয়ে, বড়দের এন দিয়ে ছোটদের এন দিয়ে প্রকাশ করা হয়। এরপর আছে হচ্ছে আমাদের উপশক্তি স্তর, উপশক্তি স্তর প্রকাশ করা হয় ছোটদের এল দিয়ে। এরপর আছে হচ্ছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা, সেটাকে প্রকাশ করা হয় এস দিয়ে। এবং এরপর আছে হচ্ছে আমাদের এসটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় এস দিয়ে। এরপর আছে হচ্ছে আমাদের এম। তো আমরা শুরু করছি এখন। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সূত্র। এখানে এন দ্বারা বোঝানো হচ্ছে প্রধান শক্তি স্তর, এখানে ই দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ প্রধান শক্তি স্তরে আমাদের যে কটা ইলেকট্রন থাকে আমরা সূত্রের মাধ্যমে খুব সহজে ইকুয়েশনটা বের করতে পারবো। এখানে ইকুয়াল টু 2n² দেওয়া আছে। অর্থাৎ আমাদের কোনো একটা যৌগ আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো, সেখানে এন এর যে মানটা থাকবে সেই এন এর মানটা এখানে বসাইতে পারে আমাদের ইলেকট্রন সংখ্যাটা বের হয়ে যাবে। যেমন আমরা একটা মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবো। আমরা নিলাম হচ্ছে সম্ভবত সোডিয়াম নিলাম। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আমরা জানি। ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s 2s 2p, 2 আর 2 4 6 10, 3s 3p, 2 আর 2 6, 2 আর 2 4 6 10, এটা হচ্ছে 11 12 এসে যায়। সুতরাং এটা পির মানটা 0 হবে, এটার মান হবে 1। অর্থাৎ সোডিয়ামকে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় এখানে 3s পাওয়া যায়, 3s পাওয়া যায়। 3s থেকে এখানে n এর মানটা হচ্ছে আমাদের 3, এস এর মানটা হচ্ছে আমাদের 0। আমরা খুব সহজে বুঝতে পারি যে উপস্থিত স্তরের মানটা বের করতে গেলে আমরা জানি যে এস পি ডি এ, এই চারটা আমাদের উপস্থিত স্তর হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমরা মানটা ধরে নিতে পারি এরকম যে এস এর মানটা হচ্ছে 0, পির মানটা হচ্ছে 1, ডির মানটা হচ্ছে 2 এবং এফ এর মানটা হচ্ছে 3। তাহলে এই ইকুয়েশনটা অনুযায়ী মানটা দাঁড়ায় এরকম যে 3s1 ছিল সর্বশেষ কক্ষপথ, তাহলে এখানে n এর মানটা হচ্ছে আমাদের 3। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আমরা যে বের করতে চাই, মানটা দাঁড়াবে এরকম যে সোডিয়াম ইকুয়াল টু 2n²। এখানে n এর মানটা ছিল আমাদের 3, তাহলে 2 × 3², 3 দিলে হয় 9, 9 2 18, আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়। এরপরে আমরা এই সূত্রের সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। ঠিক একইভাবে এখান থেকে আমরা অরবিটাল সংখ্যাটা বের করতে পারি। এখানে আমাদের এই 2টা যদি আমরা বাদ দিই তাহলে n² থাকে। অর্থাৎ ইকুয়াল টু যদি n² আমরা লিখি, এখান থেকে 2 বাদ দেওয়ার ফলে আমরা এখান থেকে অরবিটাল সংখ্যা বের করতে পারি খুব সহজেই। যেমনটা আমরা এখানে পেয়েছিলাম যে 3s1 ছিল সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ক্ষেত্রে, এখানে n এর মানটা ছিল 3। এখানে আমরা যে n এর মানটা এখানে বসায় দিই তাহলে 3 এর স্কয়ার হবে 9 আসবে। অর্থাৎ সোডিয়ামের এ মানটার ক্ষেত্রে বা সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের এ মানটার ক্ষেত্রে আমাদের অরবিটাল সংখ্যা দাঁড়ায় 9টি দ্বারা আসবে এরকম। এটা আমাদের মানটা আসে। এরপর আমাদের আছে হচ্ছে আমরা অনেকগুলো কোয়েশ্চেন ফেস করতে পারি নার্সিং অ্যাডমিশন টেস্টে। এর মধ্যে একটা কমন কোয়েশ্চেনটা হচ্ছে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সম্ভব বা কোনটি সম্ভব না। যেমন আমরা যদি লিখি যে 3f, কোয়েশ্চেন আসতে পারে যে 3f যে লেখা আছে এখানে, এই 3f এটা কি সম্ভব কিনা। এই মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আমরা এই ইকুয়েশনটা থেকে খুব সহজেই এই মানটা বের করতে পারি। কিভাবে? এখানে 3f দেওয়া আছে, এখানে আমরা খুব আগে মানটা বের করেছিলাম যে এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর আর এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর। তাহলে এখানে ছিল হচ্ছে এরকম, আমরা এগুলো মিশাই দিচ্ছি তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। এখানে ছিল হচ্ছে কত 3f ছিল, যে কোশ্চেনে লেখা ছিল এরকম যে 3f সম্ভব কিনা, এটা বের করে কিভাবে। এখানে n এর মানটা হচ্ছে আমাদের 3, আর আমরা আগে একটা ইকুয়েশন দিয়েছিলাম যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করবো। সেটা হচ্ছে এস পি ডি এফ। এখানে এসটা হচ্ছে 0, পিটা হচ্ছে 1, ডিটা হচ্ছে 2, এফটা হচ্ছে 3। এখানে এস এর মানটা 0, পির মানটা 1, ডির মানটা 2 এবং এফ এর মানটা 3। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই মানটা বের করতে পারি। এখানে এর মানটা আমাদের 3 দেওয়া আছে অলরেডি, এখন এফ এর মানটা আমাদেরকে বসাইতে হবে। এখানে এর মান 3 যে দেওয়া আছে, এই 3 কে আমি ভাঙলে কি পাই? 3 কে ভাঙলে আমরা পাই 3 থেকে আমরা পাই 0 1
2, তিনটা সংখ্যা অলরেডি মিলে গেছে, কিন্তু এখানে 3 আছে মানে তিনটা সংখ্যা মিলতে হবে, তাহলে 0 1 2 এই তিনটা সংখ্যা মিলে গেছে। অর্থাৎ এই অনুসারে আমরা শূন্যের পরিবর্তে লিখতে পারি হচ্ছে s, 1 এর পরিবর্তে লিখতে পারি আমরা হচ্ছে p, এরপর 2 ক্ষেত্রে আমরা লিখতে পারি d। অর্থাৎ আমাদের এই ইকুয়েশনটা ভাঙলে 0 1 2 আসে এবং 0 এর বদলে লিখতে পারি s, 1 এর ক্ষেত্রে লিখতে পারি p এবং 2 এর ক্ষেত্রে লিখতে পারি d। তাহলে আমাদের 3f, এখানে কিন্তু f এর মানটা আমাদের আসতেছে না, সুতরাং এখানে তাহলে 3f টা হচ্ছে অসম্ভব, আর 3f টা কিন্তু সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি। আমরা লিখলাম হচ্ছে 2d, এখানে 2টা হচ্ছে n, বড় ছোট হাতের n মানে প্রধান শক্তি স্তর, ডিটা হচ্ছে শক্তি স্তর। আমরা এখানে লিখেছিলাম যে SPDF, এখানে 2কে ভাঙলে কি আসে, 2কে ভাঙলে পাওয়া যায় 0 এবং হচ্ছে 1, তাহলে শূন্যের পরিবর্তে কি লেখা যায়, শূন্যের পরিবর্তে আসে হচ্ছে আমাদের s, 1 এর পরিবর্তে আসে হচ্ছে আমাদের p। তাহলে কি 2কে ভাঙলে 0 1 পাওয়া যায়, 0 1 মানে আমরা 2 এর ক্ষেত্রে 2s 2p লিখতে পারি, তাহলে লিখতে পারি আমরা 2s 2p। তাহলে 2কে ভেঙে কিন্তু আমাদের d এর মানটা কিন্তু পৌঁছাচ্ছে না, সুতরাং আমরা বলতে পারি যে এখানে 2d সম্ভব না, 2d ইম্পসিবল, 2d সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পড়বো হচ্ছে আউটবাউন্ড নীতি। আউটবাউন্ড নীতি হচ্ছে এটা খুব একটা সহজ নীতি, এটা অনেক সময় অনেক অ্যাডমিশন টেস্টে আসে, আমরা মানে খুব একটা দিকে থাকি। এটার মানটা বলা হচ্ছে এরকম যে n প্লাস l, এখানে আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করি, তারপর জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আউটবাউন্ড নীতিটা হচ্ছে n প্লাস l, এখানে nটা হচ্ছে প্রধান শক্তি স্তর, lটা হচ্ছে উপশক্তি স্তর। অর্থাৎ কোনো যৌগের বা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় তার যে কক্ষপথটা থাকবে সেখানে প্রধান শক্তি স্তর থেকে n এর মানটা আমরা নিব এবং l এর মানটা নিব, নেওয়ার পর যে মৌলের ক্ষেত্রে n প্লাস l এর মানটা কম, প্রশ্ন করে এরকম আসতে পারে যে কোন মৌলে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো। কোশ্চেনে থাকলে এরকম যে সোডিয়াম এবং হচ্ছে আমরা ধরলাম যে নিয়ন, এই দুইটার মধ্যে কোনটার বা কোন মৌলের ক্ষেত্রে বা কোথায় বা কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এই মানটা কেমনে বের হবে। এই মানটা বের করা খুবই সহজ, আগে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই অধ্যায়ের নট অনলি এই অধ্যায় বাট অলসো প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাস জানলে আমরা যে কোনো ধরনের ইকুয়েশন মানে সলভ করতে পারবো। তো সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এটা 11 আসে, এটা হচ্ছে 1s 2s 2p 3s 2 আর 2 4 6 10 আর এটা হচ্ছে 11, এটা হচ্ছে 11। এরপর আসে নিয়ন হচ্ছে 10, 1s 2s 2p 3s 2 আর 2 4 আর 6 10, এখানে 2 আর 2 4 10 মিলে গেছে, তার শূন্য দিলে হয়ে যাচ্ছে, দরকার নেই। এখন এই কাঠামো থেকে আমরা দেখতে পারি যে সোডিয়ামের ক্ষেত্রে 11 আছে, নিয়নের ক্ষেত্রে 10 আছে। এখন ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যায়, এখানে ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজে দেখা যাচ্ছে যেখানে 1s 2s 2p 6, এটা হচ্ছে 1 আর এটা 2p 6, 3s 0, এখানে 3s থাকে, 3s 1 থাকে, 3s 1 সর্বশেষের কক্ষপথ থাকে 3s 1, এর ক্ষেত্রে থাকে 2p 6। তো যাই হোক, আমাদের ইলেকট্রন বিন্যাসটা মুখ্য না, সর্বশেষ কক্ষপথটা কি সেটা হচ্ছে মুখ্য। এখানে 3s, এখানে আমাদের এটা লিখতে পারি, আমাদের সূত্র ছিল হচ্ছে n প্লাস l, অর্থাৎ nটা হচ্ছে প্রধান শক্তি স্তর মানে আগেরটা, এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের মান আর এটা হচ্ছে উপশক্তি স্তরের মান। তাহলে n এর মানটা এখানে কত, সোডিয়ামের ক্ষেত্রে n এর মানটা হচ্ছে এখানে 3, আমরা 3 বসালাম, প্লাস l এর মানটা হচ্ছে উপশক্তি স্তরের মান, এখানে উপশক্তি স্তরটা হচ্ছে মানে s, আর s এর মানটা ছিল কি রকম যে sp df ছিল 0 ছিল 1 ছিল 2 ছিল 3 ছিল, s এর মান ছিল 0, তাহলে 3 প্লাস 0 মানে এটার মানটা আসে 3। একইভাবে আমরা এটাকে যদি হিসাবে নিয়ে আসি তাহলে কি আসে, আমাদের কক্ষপথটা হচ্ছে এটা যে 2p6, 6 দিলে সমস্যা না দিলে সমস্যা নাই। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে 2টা হচ্ছে আমাদের n, n এর মান 2 প্লাস p এর মানটা এখানে কত, এই যে p এর মানটা হচ্ছে 1, এখানে p এর মানটা হচ্ছে 1, তাহলে 2 আগে 3। এখন যখন কোনো যৌগের এরকম দুইটা n প্লাস n এর মান যখন মিলবে তখন দেখতে হবে যে কোন যৌগটা কোন পাশে অবস্থান করতেছে, সেই মোতাবেক হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা বা ইলেকট্রনটা প্রবেশ করবে। আমরা জানি যে এখানে আমরা যদি পর্যায় সারণীর ক্ষেত্রে সর্ববামে যে সমস্ত মৌলগুলো অবস্থান করে এদের হচ্ছে আকার অনেক বড় হয় এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা বা বিভিন্ন যৌগের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের যে ক্ষমতা সবকিছু দিকে মানে পিছিয়ে থাকে। আর যে সমস্ত আর গ্রুপের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত মৌলগুলো উপরের দিকে থাকে, উপর থেকে নিচের দিকে নামতে নামতে ধীরে ধীরে কিন্তু আমাদের হচ্ছে কি মৌলগুলো কিন্তু আকৃতি কিন্তু বাড়তে শুরু করে, যার ফলে কিন্তু তারা ইলেকট্রন গ্রহণের ক্ষমতা হারায় ফেলে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সোডিয়ামটা হচ্ছে ঠিক এই পাশে অবস্থান করতে, গ্রুপের একটা পাশে অবস্থান করতেছে, আর অপর দিকে নিয়ন অবস্থান করতেছে।
তো ইকুয়েশন বা হিসাব অনুযায়ী দেখা যাবে যে সোডিয়ামটা হচ্ছে আমাদের যে গ্রুপ অনুযায়ী আমরা তুলনা করে দেখি, নিয়নটা একদম সর্বপার্শ্বে সর্বডাইনে অবস্থান করতেছে, যার ফলে ইলেকট্রন ধারণ ক্ষমতার মান বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বলো বা আয়নীকরণ শক্তি বলো কিংবা ইলেকট্রন আসক্তি বলো, সব দিক থেকে সে কিন্তু পিছিয়ে থাকবে। তো এখানে যেটা দাঁড়াইছে হিসাব, এটা আমরা যেটা বুঝলাম যে এভাবে আমাদের মানটা বের করতে হবে খুব সহজেই। অর্থাৎ মানে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এরকম কোশ্চেন যখন আসবে যে কোন মৌলটার আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে যে m প্লাস n এরকম দুইটা মান বের করবো। বের করার পর দেখবো আমরা তখন যখন ইকুয়েশনটা মিলবে, যদি ইকুয়েশনটা কম বেশি হয়, এখানে যেমন 3 ছিল এখানে 3, মানে দুইটা যদি মিলে গেছে, সুতরাং ইকুয়েশনটা আমরা দেখবো হচ্ছে আমরা সারণীতে চলে যাবো। সারণীতে দেখবো যে কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে, সরি। এরপর যদি এখানে আমাদের নিয়নটা হচ্ছে সর্বডাইনে অবস্থান করতেছে, কাজে অবশ্যই এই ইলেকট্রন ধারণ ক্ষমতার মান অনেক বেশি কম। ঠিক একইভাবে আবার সোডিয়ামটা হচ্ছে একদম সর্ববামে অবস্থান করতেছে এবং উপরের দিকে কিছুটা অবস্থান করতেছে। তো যেহেতু গ্রুপের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে যে সে অনুযায়ী হচ্ছে আমাদের এখানে সোডিয়ামটা সম্ভবত ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তো ঠিক আছে, আমাদের এটা মোটামুটি কমপ্লিট। আমরা সিরিজে চলে আসি। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে এটা কিভাবে বের করতে হয়। আলফা নীতিটা হচ্ছে এরকম যে m প্লাস l এর মানটা থেকে আমরা খুব সহজেই বের করতে পারি যে কোন মৌলে বা কোন মৌলটা আগে ইলেকট্রন গ্রহণ করবে। তো শক্তি স্তর মোটামুটি আমাদের শেষ এবং আলফা নীতিটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। এরপর আস্তে আস্তে হচ্ছে আমাদের সিরিজ থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, বাট হঠাৎ অনেক সময় দেখা যায়, পরীক্ষা অনেক সময় আসতে পারে। সিরিজ একটু আগে আলোচনা করবো। সিরিজে মূলত আমাদের আলোচনা হবে 6টা সিরিজ নিয়ে। তো সিরিজ মূলত 6টা ধাপে আছে এটা। তো সিরিজের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা যদি প্রধান শক্তি স্তর সম্পর্কে হালকা পাতলা জেনে থাকি, এরপরে হচ্ছে উপশক্তি স্তর, মানে মেইন টার্মটা হচ্ছে এরকম যে এন এল এম এস। এটা হচ্ছে আমাদের একটা যৌগকে সম্পূর্ণভাবে বিন্যাস করতে গেলে এই জিনিসগুলো লাগে, বা প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, ইলেকট্রিক বিন্যাস করার ক্ষেত্রে লাগবে, বিভিন্ন ইকুয়েশন সলভ করতে গেলে কিন্তু লাগবে। তো সিরিজের ক্ষেত্রে আমরা জানি সিরিজ 6 প্রকার। একটা হচ্ছে লাইম্যান সিরিজ, এটা সবার উপরের দিকে থাকে, সবার নিচে থাকে লাইম্যান। এরপর আছে হচ্ছে আমাদের বামার সিরিজ। এরপর আছে হচ্ছে প্যাসচেন। এরপর আছে ব্র্যাকেট। এরপর আছে ফুন্ড। এরপর আছে হচ্ছে হামফ্রিস। মূলত এই 6টা সিরিজ দেয় আমাদের ইকুয়েশনগুলো সমাধান করা সম্ভব। কোয়েশ্চেন এরকম আসতে পারে যে কোনটা কোন সিরিজে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রধান শক্তি স্তরে যে মানটা আছে, এর যে মানটা আছে, এই মানটার ইকুয়েশন কি আসে। এটার মান যদি এখানে 1 হয়, তাহলে সেটা পাওয়া যাবে লাইম্যান সিরিজে। এরপর এন এর মানটা যদি এখানে 2 হয়, সেটা পাওয়া যাবে বামার সিরিজে। আর এন এর মানটা যদি 3 হয়, এটা পাওয়া যাবে প্যাসচেনে। আবার এন এর মানটা যদি 4 হয়, এটা পাওয়া যাবে ব্র্যাকেটে। আবার এন এর মানটা যদি 5 হয়, এটা পাওয়া যাবে ফুন্ড। এন এর মানটা যদি 6 হয়, এটা পাওয়া যাবে হচ্ছে হামফ্রি সিরিজে। এখন কোনটা কোন অঞ্চলে অবস্থান করে বা কোন সিরিজটা, কোশ্চেন এরকম আসতে পারে যে কোন সিরিজে বা কোন সিরিজটা আসলে কোন অঞ্চলে পাওয়া যায়। আমরা জানি যে লাইম্যান সিরিজটা পাওয়া যায় হচ্ছে আমাদের ইউভি অঞ্চলে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে ইউভি অঞ্চলে পাওয়া যায় লাইম্যান সিরিজ। এরপর বামার সিরিজ পাওয়া যায় দৃশ্যমান আলোতে বা দৃশ্যমান অঞ্চলে। এবং বাদ বাকি যে কয়েকটা সিরিজ আছে এইগুলো, এই সবগুলো পাওয়া যায় হচ্ছে অবলোহিত রশ্মি বা অবলোহিত অঞ্চলে। আমরা ইকুয়েশনটা এভাবে জানলাম যে লাইম্যান এন এর মানটা 1 হলে লাইম্যান সিরিজ পাওয়া যাবে, এন এর মানটা 2 হলে বামার সিরিজ পাওয়া যাবে, এন এর মানটা 3 হলে প্যাসচেন সিরিজ পাওয়া যাবে, এবং এন এর মানটা 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন্ড এবং 6 হলে হামফ্রিস। এরপর যদি কোশ্চেন এরকম আসে যে কোন সিরিজ কোন অঞ্চলে দেখা যাবে,
যদি আসলে লাইম্যান সিরিজ কোন অঞ্চলে পাওয়া যায় তাহলে বলতে হবে যে লাইম্যান সিরিজ পাওয়া যায় ইউভি অঞ্চলে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে। এরপর বার্মা সিরিজ পাওয়া যায় কোন অঞ্চলে? বার্মা সিরিজ পাওয়া যায় দৃশ্যমান অঞ্চলে। এবং বাদ বাকি জায়গাটা সিরিজ আছে প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড এবং হামব্রিজ, এই 4টা সিরিজ পাওয়া যায় অবলোহিত অঞ্চলে। তো আমাদের সিরিজ মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। আমি একটু সামনের দিকে হই। এখান থেকে সিরিজ থেকে যদি কোয়েশ্চেন একটু হার্ড টাইপের হয় তো কোনো ম্যাথামেটিক্যাল টার্ম না আসলেও অ্যাটলিস্ট ইকুয়েশনটা আসতে পারে বা ফর্মুলা আসতে পারে। এরকম যে কোয়েশ্চেনে থাকলো যে রিডবার্গ ধ্রুবকের ফর্মুলাটা কি বা সূত্রটা আসলে কি, তখন কি হবে? এটা মূলত শক্তির মান থেকে বের করতে হয়। আমরা জানি যে E ইকুয়াল টু 1/λ। এখানে ল্যামডার মধ্যে বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে, অথবা এখানে আছে তরঙ্গ সংখ্যা। আমরা যেখানে বার দিই এটা নিউ বার মানে হচ্ছে এটা তরঙ্গ সংখ্যা, আর যদি শুধু নিউ লিখি এটা কম্পাঙ্ককে নির্দেশ করে, যেমন c ইকুয়াল টু নিউ ল্যামডা। এখানে এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, এটা তরঙ্গ দৈর্ঘ্য, আর c বলতে বোঝানো হচ্ছে বেগ। আর এখানে E ইকুয়াল টু 1/λ বা অথবা ইকুয়াল টু নিউ বার অথবা RH 1/n² বাই 1/n²। এখানে RH টা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে RH ইকুয়াল টু 109.678 পার ন্যানোমিটার। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোয়েশ্চেনে সরাসরি এরকম চাইতে পারে যে রিডবার্গ ধ্রুবকের মান কত, তখন লিখতে হবে যে 109.678 পার ন্যানোমিটার, এই মানটা আসতে পারে। এবং যদি ফর্মুলা আসে তাহলে ওই লিখতে হবে। এখানে n1 বলতে বোঝানো হচ্ছে প্রধান শক্তি স্তর, n2 বলতে বোঝানো হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর। তো এখানে RH ইকুয়াল টু 1/n1 বা n2। এখান থেকে মূলত এটা ইম্পর্টেন্ট, শক্তির মানটা খুব একটা আসে না, যদি আসে তাহলে হয়তো এরকম রিডবার্গ ধ্রুবকের মান এটা চাইতে পারে, অথবা সরাসরি ফর্মুলা চাইতে পারে। ফর্মুলা চাইলে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, তাহলে মোটামুটি অ্যান্সার করা সম্ভব। আর যদি কোনো কারণে বা এনি হাউ শক্তির মানটা চাই, শক্তির সূত্রের মধ্যে সবাই জানা আছে মোটামুটি যে E ইকুয়াল টু h নিউ। আমরা জানি E ইকুয়াল টু h নিউ। এখানে আমরা লিখতে পারি যে h ইকুয়াল টু কি লেখা যায়, ইকুয়াল টু h লিখতে পারি, অথবা আমি লিখতে পারি যে ইকুয়াল টু hc/λ। এখানে h বলতে বোঝানো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবককে, c বলতে বোঝানো হচ্ছে আলোর বেগ। আমরা সবাই জানি মোটামুটি আলোর বেগ কীভাবে লিখতে হয়। আলোর বেগটা হচ্ছে এখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আলোর বেগের মান সর্বক্ষেত্রে। আর ল্যামডা হচ্ছে বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মানটাকে। আমাদের মোটামুটি তাহলে সিরিজ হালকা পাতলা কমপ্লিট করতে পারছি আমরা। এরপর আমরা আসতেছি দ্রাব্যতায়। দ্রাব্যতা থেকে খুব একটা বেশি ম্যাথ আসার সুযোগ নেই বা ম্যাথ আসে না খুব একটা। এখান থেকে যেটা আসতে পারে যে দুইটা মৌল দিয়ে বললো, কিংবা কোনো দুইটা যৌগ বা দুইটা পাত্র, দুইটা হচ্ছে ইয়ে দিয়ে বললো যে এটা দ্রবণীয় কিনা। এই ক্ষেত্রে সব থেকে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনের যে মাত্রা সেটা। এখানে আমাদের আছে কেএসপি আছে, তারপর কেআইপি আছে, এই দুইটাই মেইন। এখানে কেএসপি বলতে বোঝানো হয় দ্রাব্যতার গুণফল। আর কেআইপি বলতে বোঝানো হয় আয়নিক গুণফল। এখানে কেএসপিটা হচ্ছে দ্রাব্যতার গুণফল আর কেআইপিটা হচ্ছে আয়নিক গুণফল। এখন দুইটা মৌলিক এরকম দুইটা পাত্র থাকতে পারে, পাত্রের মধ্যে মোলারিটি প্লাস অনেক ইকুয়েশন দিয়ে বলতে পারে যে এটা দ্রাব্যতা কিনা, মানে দ্রাব্যতা হয় কিনা বা এটা দ্রবণীয় কিনা, এরকম কোয়েশন আসতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে যে একটা মৌল কখন দ্রবণীয় হবে, যখন আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতার গুণফল থেকে বড় হবে, তখন সেটা অবশ্যই দ্রবণীয় হবে। অর্থাৎ ইকুয়েশনটা এরকম যে কেআইপির মানটা অবশ্যই কেএসপি থেকে কি হবে, বড় হবে। যখন এটা পূরণ করবে তখন দ্রবণীয় হবে। আর যখন হচ্ছে যদি এরকম থাকে যে কেআইপির মান এবং কেএসপির মানটা দুইটা একই রকম বা দুইটা সমান, যেমন এরকম আসতে পারে যে কেআইপি ইকুয়াল টু কেএসপি, তখন যেমনটা সম্পৃক্ত, অর্থাৎ দুইটা মান পরস্পর সমান, সুতরাং যেমনটা সম্পৃক্ত। আর বাই এনি হাউ যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেএসপির মানটাই হচ্ছে কেআইপির থেকে বড়, অর্থাৎ আয়নিক গুণফলের মানটা
দ্রাব্যতার গুণফলের মানটা আণবিক গুণফল থেকে বড়, তাহলে কিন্তু দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে। মানে KC মানটা যখন KIP থেকে বড় হবে তখন দ্রবণটা হয়ে যাবে অসম্পৃক্ত। আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে কি বোঝানো হচ্ছে। তো দ্রাব্যতার গুণফল বলতে বোঝানো হয় একটা আয়ন থাকবে, ধরে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমাদের মানে KIP মানে KC মানটা বের করতেছে, তাহলে কি বের করতে হবে? ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আছে, সরি ব্র্যাকেট হবে না এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আছে। এখন এটাকে যদি আমাদের KSP অনুসারে সাজাতে পারো তাহলে কি হবে? তখন KSP অনুযায়ী সাজাইলে আসবে এরকম, সোডিয়ামটা তো এরকম সোডিয়াম প্লাস দুইটা আয়নকে পরস্পর গুণ করতে হবে, ওএইচটা হচ্ছে মাইনাস এরকম। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি KSP অনুসারে সাজাই তাহলে আসবে এরকম যে KSP ইকুয়াল টু সোডিয়াম প্লাস ঘনত্ব OH মাইনাস এরকম আসতে পারে। এখন এখান থেকে ইকুয়েশন কিভাবে বের করে? দ্রাব্যতাকে আমরা জানি S দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে S, এখানে গুণ অবস্থায় আছে ডট, এটাও S, তাহলে SS ইনটু কি হয়? অবশ্যই S স্কয়ার হয়, তাহলে KSP ইকুয়াল টু S স্কয়ার আসলো। অর্থাৎ এখানে দ্রাব্যতার মান S স্কয়ার হলো এবং KSP মানটা হচ্ছে, তাহলে KSP ইকুয়াল টু S স্কয়ার। এই ইকুয়েশনটা দিয়ে আমরা কিন্তু যে কোনো ধরনের ম্যাথ কিন্তু সলভ করতে পারি। এখান থেকে যদি আমাদের মানে বলা হয় যে দ্রাব্যতার মান S এটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে দ্রাব্যতার গুণফল আমাকে বের করতে হবে। তখন এখান থেকে জাস্ট সহজ জিনিস, S স্কয়ার ইকুয়াল টু KSP দেওয়া আছে, তাহলে S ইকুয়াল টু কি হবে? রুট ওভার KSP, এরকম এভাবে লিখতে হবে। আবার আমরা একই ইকুয়েশনটা যদি অন্য কোনো যৌগের সাহায্য করতে চাই তাহলে এখানে আসবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে 2, এটাকে আমরা যদি KSP এর সাহায্যে লিখি তাহলে লিখতে পারি যে KSP ইকুয়াল টু ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম 2 প্লাস, যেহেতু ক্যালসিয়াম দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্যালসিয়াম 2 প্লাস, আর এখানে 2 ছিল, এই যে 2 দিয়ে এখানে লিখতে হবে OH মাইনাস, যেহেতু 2 ছিল এখানে গ্রহণ ইলেকট্রন তাহলে স্কয়ার হবে। কারণ এক্ষেত্রে রুলসটা হচ্ছে আমরা কি লিখেছিলাম যে দুইটা আয়নের ক্ষেত্রে S অনুসারে লিখতে হয়, তাহলে KSP ইকুয়াল টু এটা হচ্ছে এটার মান S, যেহেতু স্কয়ারটা দুটোর উপরে আছে তাহলে 2 ইনটু S এর উপরে হচ্ছে হোল স্কয়ার, তাহলে S ইনটু 4S স্কয়ার, তাহলে কি লেখা যায়? KSP ইকুয়াল টু 4S কিউব। অর্থাৎ যদি কোনো লবণ এরকম থেকে থাকে যেটা দেখতে হচ্ছে এরকম, আমরা লিখতে পারি যে AB2 টাইপ, মানে যে সমস্ত লবণগুলো হচ্ছে AB2 টাইপ এই সমস্ত লবণের ক্ষেত্রে সমীকরণটা আসবে হচ্ছে যে KSP ইকুয়াল টু 4S কিউব, এই সমীকরণটা আসে। মানে AB2 ধরনের লবণের ক্ষেত্রে, এই ধরনের লবণের ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা সরাসরি কিন্তু লিখতে পারি। আর এখান থেকে যদি আমাদের দ্রাব্যতার মানটা বের করতে বলে বা দ্রাব্যতার মানটা বের করতে হয় তাহলে কিভাবে আসবে? S কিউব থাকলোই, 4S কিউব থাকলোই, KSP এই পাশে থাকলো, এখানে S কিউব থাকে, KSP থাকলো, এখানে 4 গুণ অবস্থা ছিল, এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, এরপর S আসবে এরকম, এটা ঘনমূল হয়ে যাবে KSP/4। তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে দ্রাব্যতা বের করার ক্ষেত্রে, তখন আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে যে S ইকুয়াল টু ঘনমূল KSP/4। তো এই অধ্যায় থেকে আমরা মোটামুটি কিছুটা হলো বেসিক ধারণা নিতে পারছি যে 1 নম্বর যেটা আসে সেটা শক্তি স্তর, 2 নম্বর আউটবাউ নীতি, 3 নম্বর সিরিজ এবং 4 নম্বরটা হচ্ছে দ্রাব্যতা। শক্তি স্তর থেকে কোশ্চেন আসলে এরকম কোশ্চেন আসতে পারে যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিলে কিংবা মৌলের সরাসরি মৌল উল্লেখ করে বললো যে এই মৌলটির ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত, তখন আমাদের জাস্ট এই ইকুয়েশনটা বের করার পরে যেখানে এন এর মানটা যেটা আসে এন এর মানটা বসাই দিয়ে এখান থেকে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। অথবা যদি বলে যে ইলেকট্রন সংখ্যা না দিয়ে বললো যে অরবিটাল সংখ্যা কত, তখন খুবই সহজ, এই দুইটা বাদ যাবে, জাস্ট ইকুয়াল টু এন স্কয়ার, এন এর মানটা বসাই দিলে বের হয়ে যাচ্ছে। এরপরে 2 নম্বরে ছিল আউটবাউ নীতি, এটা খুবই সহজ ছিল, এন প্লাস এন ছিল, যে কোনো মৌলের ক্ষেত্রে প্রধান শক্তি স্তর প্লাস উপশক্তি স্তর দুটো যোগ করার পর যার মানটা কম আসবে ইলেকট্রন সে আগে নেবে, আর যার মানটা বেশি ওই ইলেকট্রন পরে নিতে পারবে না, পরে নেবে। এরপরে ছিল সিরিজ, সিরিজ ছিল 6 রকমের সিরিজ ছিল আমাদের, লাইম্যান সিরিজ ছিল, লাইম্যান ছিল, বামার ছিল, প্যাসচেন ছিল, ব্রাকেট ছিল, ফুন্ড ছিল, হামফ্রি ছিল। 1 নম্বর কক্ষপথ বললে লাইম্যান হবে, 2 নম্বর বললে বামার, 3 নম্বর বললে হচ্ছে আমাদের প্যাসচেন, 4 নম্বর ব্রাকেট, 5 নম্বর ফুন্ড এবং 6 নম্বরটা হচ্ছে হামফ্রিজ।
আর কোশ্চেন যেভাবে আসে যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে বা লাইম্যান সিরিজটা কোন অঞ্চলে পাওয়া যায়, লাইম্যান সিরিজটা পাওয়া যায় ইউভি অঞ্চলে বা আল্ট্রাভায়োলেট রেস এই অঞ্চলে। এরপরে হচ্ছে বার্মা সিরিজের ক্ষেত্রে বার্মা সিরিজ কোন অঞ্চলে পাওয়া যায়, বার্মা সিরিজটা পাওয়া যায় হচ্ছে আমাদের দৃশ্যমান অঞ্চলে। আর বাদ বাকি যে তিনটা সিরিজ আছে লাইম্যান, বার্মারের পরে প্যাসচেন, ব্রাকে কিংবা সবগুলো পাওয়া যায় হচ্ছে অবলোহিত অঞ্চলে। এরপরে আছে আমাদের দ্রাব্যতা। দ্রাব্যতা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের ক্ষেত্রে দ্রাব্যতা থেকে অনেক বেশি কোয়েশ্চেন এসে থাকে। যার সমীকরণটা বুঝতে পারলেই হলো। আমাদের জাস্ট কেএসপির মানটা কেএসপির মানটা এবং কেআইপির মানটা জানলে যে কোনো ধরনের ইকুয়েশন সলভ করা সম্ভব। যখনই কেআইপির মানটা কেএসপি থেকে বড় হবে তখনই সেটা হচ্ছে দ্রবণীয়, যখন কেআইপির মানটা কেএসপি থেকে ছোট তখন দ্রবণটা অসম্পৃক্ত, আর যখন কেএসপি এবং কেবি দুইটা ইকুয়াল টু, যখন দুইটা সমান হবে তখন সেক্ষেত্রে দ্রবণটা সম্পৃক্ত। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এগুলো হচ্ছে অধ্যায়ের বেসিক, এগুলো জানলে ইনশাআল্লাহ খুব সহজেই যে কোনো ধরনের নার্সিং যে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাডমিশন এসে থাকে খুব সহজে সলভ করা সম্ভব বলে আমি আশা করি। ধন্যবাদ।